হাজবেন্ডের নামে এখন কিন্তু আমরা ম্যারিটাল রেপের মামলা করব, অন্যদিকে পতিতালয়টিকে আপনি লিগ্যাল করে দিলেন। তাহলে হাজবেন্ডরা কি কারণে সংসার দাম্পত্য সম্পর্কে থাকবে? কারণ ফৌজদারি মামলা খাওয়ার জন্য পতিতালয়ে যাওয়াটা অনেক বেশি সেফ। ব্যক্তি জীবনে তাদের সুপারিশ হচ্ছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। যদি তাই হয়, এটি এস্টাবলিশ করতে চান, যখন আমি রিজার্ভ করতে চাই তখন কেন আপনারা সেই সুপারিশটি করলেন না যে সে তার পোশাকের স্বাধীনতা আছে? পতিতা বৃত্তি, যেটি একটি নারীর জন্য অবশ্যই স্বাস্থ্যকর না এবং এটি অসম্মানজনক পেশা। আমার কমিশনের শ্রদ্ধেয় বোনেরা কেমন করে অন্য নারীদের জন্য একটি অস্বাস্থ্যকর, অসম্মানজনক একটি কাজকে তারা পেশা হিসেবে সুপারিশ করেছে। আমরা ইসলামের সাথে সাংঘর্ষিক যে কমিশন থেকে যে প্রস্তাবনাগুলো হয়েছে আমরা ওগুলোর বিরুদ্ধে, আমরা ওগুলো চাই না। ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কিছু আমরা মেনে নিব না, আল্লাহর আইনের বিরুদ্ধে আমরা যেতে পারবো না। আমাদের আজকের দাঁড়ানো অবশ্যই আমাদের সেই বোনদের এগেনস্টে না যারা এটি তৈরি করেছেন, বরঞ্চ যে সুপারিশমালাগুলো এসছে তাদের সম্পর্কে। এই জায়গাটি অবশ্যই ক্লিয়ার থাকা উচিত। এবং এখন কমিশনের স্ট্রাকচার নিয়ে যারাই কমিশনের সদস্য, বাংলাদেশের কত পার্সেন্ট নারীদের তারা প্রতিনিধিত্ব করেন। তো সুতরাং তারা যেহেতু মুষ্টিমেয় সংখ্যক নারীর প্রতিনিধিত্ব করেন, সেই সুপারিশগুলো সার্বজনীন হবে না, এটাই স্বাভাবিক ছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে এই কমিটিটিতে একটি বৈষম্যর অবস্থান দেখা যায়, যেখানে ধর্মীয় কোনো স্কলার নেই এবং তারা এটি অ্যাগ্রিও করছেন যে তারা ইন্টেনশনালি কোনো ধর্মীয় স্কলার রাখেন নাই। তাহলে এটি কি দাঁড়ালো? কমিটিটি একটি বৈষম্যমূলক। ব্যক্তি জীবনে তাদের সুপারিশ হচ্ছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটি যদি মূল বক্তব্য হয়, তার মানে কি আমি হাত পা চোখ মুখ যা খুশি এটা দিয়ে তাই করতে পারি? আমি কি বিবস্ত্র হয়ে সামনে যেতে পারি? যদি তাই হয়, এটি এস্টাবলিশ করতে চান, যখন আমি রিজার্ভ করতে চাই তখন কেন আপনারা সেই সুপারিশটি করলেন না যে সে তার পোশাকের স্বাধীনতা আছে? এবার চলে আসি সমাজে। প্রথম ইনস্টিটিউশন হচ্ছে পরিবার। এখানে বলা হলো যে স্বামীর সাথে যে সম্পর্কটি সেটি কিন্তু ম্যারিটাল রেপ হিসেবেও গণ্য হতে পারে। আমি অস্বীকার করছি না, কোনো কোনো জায়গায় এটি হয়। এটি যেই পুরুষটি করেন তিনি কিন্তু একটি মানসিক রোগী, তার সেই চিকিৎসা দরকার। আবার যারা ফিজিক্যালি সত্যি সত্যি এই কারণে অ্যাসেপ্ট হন, তারা কিন্তু নারী নির্যাতনের মামলাটি করতে পারছেন। সেখানে আলাদা করে ফৌজদারি মামলার বিষয়টি অবশ্যই একটি বিশৃঙ্খলা তৈরি করবে। এবার চলে আসি যে পরিবারে আরেকটি হচ্ছে যে সম্পত্তির বিষয়টা। এটা বলতে গেলে তাদের আরেকটি অবজেক্টিভটাকে বলি, তারা বলেন যে পুরুষের ক্ষমতা ভেঙে আনো সমতা। আচ্ছা, পুরুষের ক্ষমতাকে ভেঙে আমার কেন সমতায় আসতে হবে? আমরা তো একে অপরের পরিপূরক। আপনারা কেন পুরুষ এবং নারীকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছেন? স্বামী হয়ে গেল প্রতিপক্ষ, তখন সম্পদ নিয়ে আপনি বলছেন যে আমরা যেন 50-50 আমরা দাবি করি। আমি বলতে চাই আমার ধর্ম আমাকে যতটুকু দিয়েছে অতটুকু আমি অর্জন করতে পারছি না, সেটার বিষয়ে তো আপনারা কোনো সুপারিশ দিলেন না যে কিভাবে করে অতটুকু আমরা পেতে পারি। বরঞ্চ এটাকে আরো ডবল করে দিলেন, মানে সংঘাতটাকে আরো এক পর্যায়ে বাড়িয়ে দিলেন। ধীরে ধীরে আমাকে ব্যক্তি স্বাধীনতা দিলেন, আমাকে আমার স্বামীর কাছ থেকে এক ধরনের সংঘাতপূর্ণ অবস্থা নিলেন, বাবা ভাইয়ের সাথে সম্পর্কে নিলেন। এবার আসেন শিক্ষা ব্যবস্থায় কি করা হলো। আমরা জানি কিছুদিন আগে শিক্ষা ব্যবস্থাতেও কিন্তু ট্রান্সজেন্ডার একটি ইস্যু নিয়ে আমাদের কিন্তু সোসাইটিতে প্রচন্ড ধস নেমেছিল। এখন বলা হলো যে সম্মতিতে যৌন মিলনের সম্পর্কে এটা নিয়ে পড়ালেখা তাই। এটি যদি ব্যাখ্যা নাও দিই আমরা একটি পরিণাম কিন্তু বুঝতে পারছি। এবার চলে আসি, দেখেন পতিতা বৃত্তি, যেটি একটি নারীর জন্য অবশ্যই স্বাস্থ্যকর না এবং এটি অসম্মানজনক পেশা। আমি অত্যন্ত নিজেই লজ্জিত যে আমার কমিশনের শ্রদ্ধেয় বোনেরা কেমন করে অন্য নারীদের জন্য একটি অস্বাস্থ্যকর, অসম্মানজনক একটি কাজকে তারা পেশা হিসেবে সুপারিশ করেছে। এটি কি মানবতাপূর্ণ নাকি অমানবিক হয়েছে? যেখানে ইসলাম এটিকে বাধা দিয়েছে, ইসলাম এবং কোনো ধর্মই তার অনুসারীদের জন্য অন্যায় কিছু করতে পারে না, তাহলে এটিকে যখন আপনি পেশা হিসেবে দিচ্ছেন, কি দাঁড়াচ্ছে অবস্থাটা? যে হাজবেন্ডের নামে এখন কিন্তু আমরা ম্যারিটাল রেপের মামলা করব, অন্যদিকে পতিতালয়টিকে আপনি লিগ্যাল করে দিলেন। তাহলে হাজবেন্ডরা কি কারণে সংসার দাম্পত্য সম্পর্কে থাকবে? কারণ ফৌজদারি মামলা খাওয়ার জন্য পতিতালয়ে যাওয়াটা অনেক বেশি সেফ। এখন আসেন যে আমার মানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হোটেলে এই মানে অন্যরকম সম্পর্কের জন্য পুলিশ গ্রেফতার করে। এইটি যখন পেশা হয়ে গেল তখন পার্ট টাইম টিউশনি। রাষ্ট্রের ক্ষেত্রে কি বলা হলো? আমি কয়েকটি নারী বিষয় কমিশন, অবশ্যই আমি আলহামদুলিল্লাহ তারা অনেক কিছু নিয়ে কথা বলেছেন। যেমন হচ্ছে তারা পার্বত্য চট্টগ্রামকে এখানের যে ক্ষুদ্র জাতিসত্তা এবং উপজাতি এই নামগুলো সংবিধান থেকে বাদ দিতে বলেছেন। বলে কি বলেছেন? বলতে হবে আদিবাসী। আমার প্রশ্ন, তারা যদি আদিবাসী হন তাহলে আমি আপনারা কারা? দেখেন, আমরা জানি পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিন্তু একটি রাজনীতি আছে, যে আরাকান আর্মি এবং ওই অঞ্চলটাকে আলাদা করে নেওয়ার যে একটি রাজনীতি। আমাদেরকে এই পররাষ্ট্র বিষয়গুলো মাথায় রাখতে হবে।
এখন দেখেন এবং রাষ্ট্রে আরো কি বলা হলো যে এখানে নারীদের ক্ষমতায়নের জন্য এত চমৎকার করে কথা বলা হলো, সব নারীদের খুশি হওয়া উচিত ছিল যে সব কিছুতে সমান অধিকার পেয়ে যাবেন। প্রশাসনের রাজনীতিতে এখন মানে আমাদের 64টা জেলা আছে, তা এখন নারী প্রশাসক আছেন 18 জন, মানে ডিস্ট্রিক্ট কমিশনার। তাদের সুপারিশ অনুযায়ী সেই আরো মানে বাকিদেরকে 32 জনকে ডিসি আমার যে কোনো মূল্যেই বানাতে হবে। এটা কিন্তু আসলে সবচেয়ে বড় বৈষম্য। এবং আমার কাছে আরো একটি যে বৈষম্যটি ধরা পড়ে যে তারা এই যে কোনো পদক্ষেপ মানে হচ্ছে কোটা। এই যে ফ্যাসিস্ট সরকারের পরে আমরা যে বর্তমান অবস্থায় এসেছি, সেটা কোটা বিরোধী আন্দোলনে আমাদের ছেলে মেয়েরা, আমাদের হিজাবি বোনেরা কতজন প্রাণ দিয়ে আজকের এই অবস্থাটা এসছে। আর নারী উন্নয়নের নামে নারী কমিশনের সুপারিশ মালাগুলো সেই আবার কোটার দিকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এটিকে একটু অবহেলা, একটু অসম্মানজনক নয়? আমরা চাই নারীদেরকে যোগ্য করে তোলা হোক। প্রশাসনে যেমন বলা হলো যে 300 সিটকে 600 সিট করে দেন এবং অনেক সংখ্যক নারী তাতে অংশগ্রহণ করবে। এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেভেলপমেন্ট। তাতে মমতাজ এবং শমিকা স্যারদের মতো সংখ্যা বেড়ে যাবে, এটার গুণগত কোনো মান উন্নয়ন হবে না। সুতরাং যে কোনো ক্ষেত্রে নারীকে এগিয়ে নিতে হলে তার দরকার একাডেমিকভাবে তাকে প্রশিক্ষণ, তাকে প্রশাসনিক প্রশিক্ষণ, তার রাজনৈতিক জ্ঞান, তার কনসিয়াসনেস, তার ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, সমস্তগুলোকে একসাথে করে তাকে সামনে এগিয়ে দিতে হবে। শুধুমাত্র পুতুলের মতো অলংকার সাজিয়ে পার্লামেন্টের সদস্য সংখ্যা বৃদ্ধি করার মতো সেই ধরনের নয়ন